নমস্কার, বিটু বাংলা দর্শকদের সকলকে জানাই এই ভরা বর্ষায় ভরা শ্রাবণের আন্তরিক ভালোবাসা। আজকের বিটু বাংলা স্টুডিওতে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের সবাইয়ের এক পরিচিত মুখ, অভিনয় জগতের এক গ্ল্যামার এবং সবাইয়ের খুব আদরের খলনায়ক জিতু দাস। নমস্কার জিতু বাবু। নমস্কার। নমস্কার। প্রথমেই নমস্কার জানাই বিটু বাংলাকে এবং বিটু বাংলার সমস্ত দর্শককে এবং অবশ্যই ভৃগুরাম বাবুকে এবং ক্যামেরার উল্টো দিকে আছেন আমাদের প্রণম্য দীপক বাবুকে। আপনার অভিনয় জগতে পদার্পণ, তার আগে আপনার এই শিক্ষা বা বেড়ে ওঠা, আপনার সেই পারিবারিক যে পরিচয় সেটা একটু আমাদের সঙ্গে দিন। আপনার জন্ম কোথায়? প্রথমত আমি ছোট্ট একটি গ্রাম থেকে আমার আসা আর কি। আমার জন্ম হচ্ছে সুন্দরবনের একটা কেন্দ্রস্থল, সেটা হচ্ছে হিঙ্গলগঞ্জ থানা, বসিরহাট সাব ডিভিশন, নর্থ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা। আমার গ্রামের নাম হচ্ছে রমাপুর, খুব পপুলার নাম, সবাই মানে খুব নামে পরিচিত গ্রামটা আর কি। তো সেই গ্রামই আমার অ্যাকচুয়াল বাড়ি। আমার ওখানেই ছোটবেলায় বেড়ে ওঠা, ছোটবেলার পড়াশোনা সমস্ত কিছু, মানে আমার এখানে আমার পড়াশোনা। বেশ, হিঙ্গলগঞ্জে বেশ, মানে হিঙ্গলগঞ্জ থানা আমাদের, কিন্তু গ্রামের নাম হচ্ছে রমাপুর। আমি যে স্কুলে পড়তাম, আমার স্কুলের নাম ছিল দেউলি আরপি কেআরসি, মানে বিদ্যা মন্দির। আমি সেই স্কুলে পড়াশোনা করতাম। এবার ছোট থেকেই না আমার মধ্যে একটা অভিনয় সত্তা কাজ করতো। মানে হ্যাঁ, যে আমি কি দেখে বলতে আমি খুব যখন ছোট ছিলাম, আমার আজও মনে পড়ে কিছু স্মৃতির কথা। খুব তখন ভিডিও ছিল, হ্যাঁ হ্যাঁ, মানে বিভিন্ন গ্রামে না তখন ভিডিও চলতো, ভিডিও দেখানো হতো। হ্যাঁ হ্যাঁ, এবার খুব ধরুন ওই গ্রামে ভিডিও হচ্ছে, পড়াশোনা বন্ধ করে চলে গেল, ভিডিও দেখতে চলে গেল। এবার আমাকে খোঁজার জন্য বাবা মা রাত 2টোর সময় 3টার সময় বেরিয়ে পড়তো। কোন জায়গায় ভিডিও দেখছে খুঁজবো। বেশ, খুঁজে পেতো না, কোথায় ছেলে কোথায়, আমার দেখো ভিডিও দেখছি, কেউ নেই মাঠে, আমি একা বসে আছি, ভিডিও দেখছি। এবার গিয়ে বাবা মারতে বাড়িতে নিয়ে আসতো, মা মারতো। তো এই একটা ভালোবাসা ছিল, সিনেমা দেখা, গান শোনা, এই ভালোবাসাটা ছিল। সেখান থেকে একটা সময় আমি বাবা মার উপরে প্রচন্ড রেগে যেতাম। আমি সিনেমা দেখতে গেলে, আমি ভিডিও দেখতে গেলে তোমরা আমাকে নিয়ে টেনে আনো কেন? এই করতে করতে একটু করে সিনেমা, মানে অভিনয়কে ভালোবাসার ওখান থেকেই আমার ভালোবাসাটা। মানে একটা টিভির বোকা বাক্স যেটাকে আমরা বলি, হ্যাঁ, বোকা বাক্সই কিন্তু একজনের প্রতিভাকে উত্তরণের পথ বলে তিনি স্বীকার করছেন। একদম, কারণ আমাকে ইন্সপায়ারই করেছিল টিভি এবং ভিডিও। এরকম কোন সিনেমা মনে আছে যেটা আপনাকে এখনো মনে আছে? সেই তখন হ্যাঁ, আমার আজও মনে পড়ে স্নেহের প্রতিদান, প্রসেনজিতের। মোহনায় এসে নদী যদি পেতে চায়, রচনা ব্যানার্জি আর প্রসেনজিতের। এই ছবিটা আমি কতবার দেখেছি, এখনো মনে আছে। হ্যাঁ, বিখ্যাত ছবি। আচ্ছা, ওই সময় তো চলতো বেদের মেয়ে জ্যোৎস্না, শুনেন? বেদের মেয়ে জ্যোৎস্না দেখেছি, কিন্তু আমার যে খুব পছন্দ বা ভালোবাসার ছবি তা নয়। আমাদের সময়টা ছিল প্রসেনজিতের সময়। প্রসেনজিৎ মানে হ্যাঁ, নায়ক বলতেই প্রসেনজিৎ, অভিষেক, তাপস পাল, এই ব্যাপার। মানে ওখানে ভিডিওতে প্রসেনজিতের সিনেমা দেখানো হচ্ছে, চলে যাবো, হ্যাঁ চলে যাবো, এই একটা ভালোবাসা, প্রেম। মানে সেই সময়টা মানে আজও, মানে বুম্বাদা, মানে এখন যে বুম্বাদাকে সামনে থেকে দেখি, কাজ করার সৌভাগ্য হয়নি, আইডল ছিল মানে প্রসেনজিৎ। মানে আজও মনে হয় সেই প্রসেনজিৎ, দাদা তোমাকে না ওই সময়, হ্যাঁ জানি, এই ব্যাপারটা। তো এইভাবে এই টিভি দেখে, ভিডিও দেখে একটা ইন্সপায়ার্ড হওয়া। আমি যদি বলবো যে কোনো ব্যক্তি বা কোনো টিচার বা কোনো শিক্ষক আমাকে ইন্সপায়ার করেছে, তা নয়, আমি বোকা বাক্স থেকে ইন্সপায়ার। বেশ, একদম সুন্দর একটা অকপট স্বীকারোক্তি। হ্যাঁ, যে বোকা বাক্স যে তার ভেতরে সত্তাকে জাগাতে পারে, এই জিতু ওরফে খলনায়ক, নায়ক এবং অভিনেতা, একজন সর্বক্ষেত্রে তিনি নাটকে, থিয়েটারে, যাত্রায় এবং রিসেন্ট তিনি বেশ কিছু সিনেমাতেও করছেন। মানে ছোট পর্দা, বড় পর্দাতেও তিনি চলে এসেছেন। তো এতগুলো স্ট্রিম আপনি কিভাবে মানে অ্যাসেম্বল করেন বা ম্যানেজ করেন?
অ্যাসেম্বল করা মানে বিষয়টা হচ্ছে প্রথমে আমি যখন ভাববো যে আমি অভিনয় করছি, আমি অভিনয় করতে যাচ্ছি, এটা ভাবলে আমাকে হবে না। আমরা যখন পড়াশোনাটা করেছি, পড়াশোনা করতে যাওয়ার আগে আমাদের আগে ভাবতে হতো, ধরুন আমি ক্লাস 9-এ পড়ি, ক্লাস 9-এ পড়ে আমাকে 9-এ বইটা পড়তে হচ্ছে, আমাকে বইটা পড়ে তো আমাকে বইটার সারমর্মটা ভালো করে বুঝতে হবে, জানতে হবে যে বইটা কি বলতে চাইছে বা সাবজেক্টটা কি বলতে চাইছে। আর ধরুন আমি হিস্ট্রি স্টুডেন্ট, আমি ড্রামা নিয়ে পড়েছি, তাহলে আমি হিস্ট্রিতে এই পার্টটা আমাকে কি বলছে, আমি সেই পার্টটা জানবো, জানার পরে বিষয়বস্তুটাকে বুঝবো, বোঝার পরে তারপরে আমি ভালো করে পরীক্ষা দিতে পারবো, লিখতে পারবো। তাহলে আমি যখন অভিনয় করতে আছি, আমার আমি অভিনয় করবো, প্রথম থেকে আমার একটা ব্যাপার ছিল কি আমি হিরো হব, হিরো একদম লক্ষ্যই ছিল আমি হিরো হব। আর আজও কিন্তু আমার লক্ষ্যটা হিরো, কিন্তু এখন আমার হিরো বলে কোনো কিছু আর মনে হয় না। কেন কি আমি একজন ভালো অভিনেতা হতে চাই। প্রতিটা সেক্টরটাকে মনে হচ্ছে হিরোর পার্ট, কারণ হিরো বলে আমি যতটা মানি, হিরো বলে কিছু হয় না। একজন ভালো অভিনেতা মানেই সে হিরো, সেটা হিরো, একদম ঠিক, সঠিক অনুভূতি। ছোটবেলায় যারা আপনারা এখনো নাটক বা সিনেমা বা যাত্রা দেখে মনে হয় যে নিজে হিরো হব, একজন হিরোর কাছ থেকে সেই ব্যাখ্যাটা শুনে নিলেন যে প্রতিটা পার্ট, ছোট পার্ট, বড় পার্ট, নায়কের পার্ট বা খলনায়কের পার্ট, যে পার্টই আপনি পাবেন সেটাই কিন্তু হিরো, সেটাই হিরো। কারণ আমি যদি করতে পারি তাহলে আমি হিরো। এবারে অ্যাসেম্বলিং এর বিষয়টা আমার শুরুটাই হয়েছিল। আপনার একটু লেখাপড়ার জগৎটা শুনবি, কোথা থেকে কলেজ পাস? আমার এডুকেশন ক্যারিয়ার হচ্ছে আমার ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা আমার গ্রামে। বেশ। আমি 9-এর পর আমি মাধ্যমিক পাস আউট করেছি মুর্শিদাবাদ থেকে। ওখান থেকে মুর্শিদাবাদ চলে গেলেন? হ্যাঁ, কারণ মুর্শিদাবাদে আমাদের একটা ফ্যামিলি আছে। আচ্ছা আচ্ছা। তো আমি ওখান থেকে মাধ্যমিক পাস করি। মাধ্যমিক পাস করে আসার পর আমার এয়ারপোর্ট বয়েজে আমার 11-12 কাটে। বাহ। এরপর 11-12 কাটার পর আমি গ্রাজুয়েশন করি চিত্তরঞ্জন কলেজ থেকে, ক্যালকাটা ইউনিভার্সিটি চিত্তরঞ্জন কলেজ থেকে। আর সাবজেক্ট কি ছিল? আমার হিস্ট্রি ছিল, হিস্ট্রি অনার্স ছিল। আমি মাস্টার্স করি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে। আরে বাস। কি সাবজেক্ট? হিস্ট্রি। হ্যাঁ, এই হিস্ট্রি নিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ আপনি অ্যাক্টিং এ চলে? হ্যাঁ, এইবার বিষয়টা হচ্ছে আমি ছোটবেলা থেকে না খুব পড়তে ভালোবাসি, আজও আমি অফ টাইমে বই পড়তে ভালোবাসি। আর আমার প্রিয় সাবজেক্ট ছিল হিস্ট্রি আর ভূগোল, জিওগ্রাফি। আমি প্রচন্ড ভালোবাসি, মানে আজও প্রচন্ড ভালোবাসি একদম। এবার আমার কিন্তু ওই সত্তাটা কাজ করছে, আমি অভিনেতা হব। আমার একটা সিকোয়েন্স বলি আপনাকে, ভালো লাগবে শুনতে আপনার। আমি যখন রবীন্দ্র ভারতীতে হিস্ট্রি পড়ছি, আমার ছোটবেলা থেকে না আমি খুব কস্টিউম মানে মেনটেন করি। হ্যাঁ, খুব চয়েসেবল আমি, মানে আমার একটা প্যান্ট পরতে গেলে পোশাকটা দেখে খুব মনে হচ্ছে অদ্ভুত একটা পোশাক। কারণ আমি যতবার জিতুবাবুকে দেখেছি ততটা ইউনিক, মানে উনি ওনার পোশাক দিয়ে পরিচয় দেবেন যে আমার চয়েস কিন্তু আলাদা। ওনার বুট, জুতো থেকে চশমা থেকে চুল থেকে পুরো ফিগারটাই কিন্তু একটা লুকিং, দারুণ একটা লুকিং, লোকে একবার তাকাবেই। তো সেই জায়গাটা আমি চেষ্টা করি একটু চশমাটা খুলে। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি যখন বলেছেন চশমা খুলবো, চোখটা একটু দেখুন। থ্যাংক ইউ। এইবার আমি এই চয়েসেবল ব্যাপারটা প্রথম থেকে ছিল। এবার আমি যখন পড়াশোনা করছি, আমি যখন মাস্টার্স রবীন্দ্র ভারতীতে করছি, আমার যিনি অধ্যাপক ছিলেন, হিস্ট্রি পড়াতেন, হঠাৎ করে মানে আমি যখন ইউনিভার্সিটিতে ঢুকতাম, মানে কলেজে বলুন ইউনিভার্সিটি বলুন, হিরো আসছে, এই ব্যাপারটা মানে আমাকে আজও না ব্যাপারগুলো খুব ভালো। পোশাকটাকে নিয়ে, যেভাবে অ্যাটিটিউড নিয়ে, হ্যাঁ, আমার অ্যাটিটিউড, আমার চলাফেরা, আমার কস্টিউম সবকিছু একটা হিরো ঢুকছে। মানে আজও প্রফেসরও ওয়াচ করে একদম মানে আমাকে, মানে আজও যদি আপনি আমার সাথে সার্ভে করেন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে গেলে দেখবেন প্রফেসর, আরে আপনি অভিনয় করছেন এখন না, এই ব্যাপার। মানে কলেজে গেলে এখন, আরে তুমি তো ভাই হিরো ভাই, এখন সবাই জানে, বুঝে গেছে প্রফেশনটার মধ্যে আমি আছি। আমার যখন ক্লাস চলছে, আমার প্রফেসর হঠাৎ করে বলছে, আরে ভাই আপনি কেন পড়াশোনা করতে, কি করবেন পড়াশোনা করে, চাকরি বাকরি কোথায়, চাকরি আপনার যা স্ট্রাকচার আছে, আপনি যা দেখতে আছেন, আপনার যা গ্ল্যামার আছে, আপনি হিরো হয়ে যান বলেছিল। একদম, আমি অন ক্যামেরা বলছি, সুন্দর করে আপনার ডেজিগনেশনটা বুঝে গেছে। হ্যাঁ, আমি অন ক্যামেরা বলছি। উনি আমাকে বলেছিলেন যে তুমি হিরো হয়ে যাও।
মনে আছে কোন প্রফেসর? হ্যাঁ, না নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। দূর থেকে এখনো প্রণাম। আমিও ওনার কথাটা হয়তো লেগেছে, মানে আপনার চিনে ফেলেছিল। হ্যাঁ, আমি ওনার নামটা এখন মনে করতে পারছি না, নিশ্চয়ই ভেবে আপনাকে পরে ফোনে বলতে পারবো। বেশ বেশ। তো স্যার বলেছিলেন যে তুমি হিরো হয়ে যাও, কারণ অনেকে না স্কুলে ইউনিভার্সিটিতে কলেজে পড়তে গেলে কানে দুল এইগুলো পড়তেই ভয় পায়, আর আমি বড় বড় কানে দুল পরে এই বড় বড় হেয়ার করে কালার করে মানে সে মানে মেয়েরা না নিজের মতো আমি নিজের অ্যাটিটিউডে মেয়েরাও আজও পর্যন্ত মানে আজও ইউনিভার্সিটির মেয়েরা আমার সাথে অ্যাটাচড, আমার হোয়াটসঅ্যাপে ফোনে কলে কথা বলতে ভয় পায়। তো এই জায়গাটা আমি অ্যাচিভ করতে পেরেছি। তো এইভাবে নিজেকে আস্তে আস্তে যে আমাকে যখন সবাই বলছে আমি অভিনেতা হব, আমি হিরো হব, এই হিরো করতে 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 না আমার অভিনয় সত্তাটা আরো জেগে ওঠে, যে হিরো ভাবটা আস্তে আস্তে জেগে উঠতে শুরু করলো। প্রথম কথা উনি যেটা বললেন, বোকা বাক্স থেকে প্রসেনজিৎকে দেখে একটা হিরো। দ্বিতীয় কথা, কলেজে অ্যাটিটিউড যখন ঢুকতেন তখন তাকে হিরোর মধ্যে একটা অ্যাটিটিউড নিয়ে ঢুকতেন। পোশাক আসলে ইউনিক একটা বৈচিত্র্যময় একটা পোশাক, সেই আমরা পথের দাবিতে গিরিশ মহাপাত্রের কথাটা শুনেছি, তার যে অদ্ভুত একটা পোশাকের বর্ণনা শরৎচন্দ্র দিয়ে গেছেন, তা সেই পোশাক দিয়ে তাকে আমরা চিনেছি। আর জিতুবাবু ঠিক তেমনি একটা পোশাকের মধ্য দিয়ে কলেজের বন্ধুদের কাছে এবং কলেজের অধ্যাপকদের কাছে একটা হিরোর ক্যারেক্টার পেয়ে গিয়ে ভেতর থেকে হিরো হওয়ার টেনাসিটিটাকে তিনি একদম ফুলফিল করতে পেরেছেন। এক্স্যাক্টলি তাই। আজকের পুরো হিরো জিতু দাস যাত্রা, যখন তার ছবিটাকে আমরা দেখি, তার পোস্টার দেখি, মানে এই যে সুন্দর মুখাবয়ব, তখন তাকে মনে হয় যে তিনি কত বড় হিংস্র, কত বড় খলনায়ক, কত বড় মানে একটা মানে মানে যে কোনো দর্শকদের গা জ্বালিয়ে দিতে পারে। একটা অভিনয় শুনবো এরকম একটা পার্ট যদি আপনার দর্শকদের আপনি শোনান। নিশ্চয়ই চেষ্টা করব। এবার আমি একটা কথা বলে নিই তার মধ্যে, আমি এইভাবে সত্তাটা জেগে ওঠে। আপনি যে প্রশ্নটা করলেন, এই সত্তা থেকে শুরু হয় আমার স্ট্রাগল লাইফ। একটা ফ্যামিলি ব্যাপার থাকে, কারণ ন্যাচারালি কোনো বাড়ির ছেলে মেয়ে যদি অভিনয় করবে কথা বলে, কোনো বাবা মারা প্রথমত রাজি হন না। আমার ছেলেকে মানুষ করেছি পড়াশোনা করে, তুমি চাকরি করতে যাবে, আজও আমার বাবা মা বলে চাকরি কেন, চাকরি ছেড়ে কিন্তু আমারও তো একটা সত্তা আছে, পছন্দ আছে, আপনারা পড়াশোনা করিয়েছেন সব ঠিক আছে, কিন্তু আমারও তো কিছু চাওয়া আছে, ঠিক আমারও তো কিছু স্বাধীন চেতা মানসিকতা আছে। তো সেখান থেকে আমার মনে হয়েছে না আমি অভিনয়টাই করব। ওই যে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, ঘর থেকে যেদিন রাস্তায় বেরোনো শুরু করলাম, সেই যে ঘর থেকে ট্রেনে উঠেছি, মানে 10 টাকা নিয়ে ট্রেনে, মেট্রোয়, টলিগঞ্জ, ওই যে জার্নি স্ট্রাগল শুরু হয়েছিল, সেখান থেকে আজ পর্যন্ত এতগুলো প্ল্যাটফর্মে চলছে লড়াই। কোন ইয়ারে আপনার মাস্টার্স কমপ্লিট হয়েছে? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2011, 11, 12, 13 মাস্টার্স। তারপর থেকে এখনো পর্যন্ত কন্টিনিউ পেশার সঙ্গে? হ্যাঁ, কন্টিনিউ, কোনো ব্রেক দিইনি আমি, কোনো ব্রেক দিইনি। হয়তো আপস অ্যান্ড ডাউন এসছে, আমি ব্রেক দিইনি, আমি লড়াইটা চালিয়ে গেছি, নিজেকে কন্টিনিউ। মানে কোনো রকম বন্ধু আপনি? না, আমি কোনো রকম ব্রেক দিইনি, কারণ আমি মনে করি কোনো প্রফেশনের সঙ্গে যখন আমি যুক্ত হচ্ছি, আমি যদি জায়গাটা ব্রেক দিয়ে দিই না, তাহলে কি হবে, আমি ওই ব্রেকটা যে দিয়ে দেবো, ওই গ্যাপে যদি কেউ ঢুকে যায়, তাহলে আমি আর ঢুকতে পারবো না। ওই জন্য আমার লড়াইটা হয়তো কষ্টের হয়েছে, কিন্তু লড়াইটা কন্টিনিউ চালিয়ে গেছি। তো সেই জায়গা থেকেই এইভাবে আসা। এবার আপনি কোনো অভিনয়ের পার্ট শুনতে চান, যারা ইয়াং জেনারেশন বা যারা আমাদের দর্শক হয়ে দেখছেন, একটা সুন্দর মেসেজও আপনারা ক্যারি করুন, যে পেশায় থাকুন না কেন, সেটা শুধু অভিনয় নয়। এই যে যারা খেলোয়াড় হয়, যদি একবার কোনো খেলোয়াড়ের লিস্ট থেকে যদি আপনি সেরা 11 বা সেরা 15 থেকে যদি আপনি একটু সরে যান, অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু ওই জায়গায় এসে আপনাকে ফুলফিল করতে হয়। এটা আমরা দেখেছি ক্রিকেটের ক্ষেত্রে। কিন্তু উনি যেটা বললেন, উনি কেরিয়ারের এই অভিনয় কেরিয়ার থেকে আপস অ্যান্ড ডাউন রয়েছে, বাট উনি ক্রিচ ছেড়ে বেরিয়ে যাননি, রয়েছেন লেগে পড়ে, কারণ তিনি ওই এন্ট্রি কাউকে দেবেন না। মানে অনেকে দাঁড়িয়ে আছে ঢুকবার জন্য, এটা কিন্তু আপনাদের হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো। তিনি হাল ছাড়েননি বলে আজকে উনি এই জায়গায় দাঁড়িয়েছেন। এবার আপনার সেই যে অভিনয় দেখে মানুষ আপনার উপর আনন্দ পায়, রেগে যায় বা আপনাকে ভালোবাসে, কিছু নমুনা আমার দর্শকদের আপনি শোনান। আমি 3-4 লাইনের একটা ডায়লগ বলে দিই। হ্যাঁ, অ্যাকচুয়ালি পুরোপুরি অভিনয় করা তো সম্ভব নয়, তার কোয়াক্টার থাকে, সিচুয়েশন থাকে, মিউজিক থাকে, অনেক কিছু থাকে। আমার একটা মানে গতবার, তার আগের বছর, মানে একটা যাত্রা করেছিলাম আমি শ্রী শ্রী ভজহরি মান্না। কোন অপেরায়?
এটা ছিল নিউ আনন্দলোক অপেরা, বেশ, হ্যাঁ, চিতপুরের স্বনামধন্য দল। বেশ। তো ওখানে আমি ভিলেন করেছিলাম, নেগেটিভ করেছিলাম। আমি কোনোদিন ভাবিও নি যে আমাকে মানুষ ভিলেন হিসেবে এত অ্যাকসেপ্ট করে নেবে, কারণ আমার চেহারার মধ্যে কোনো ভিলেন নেই, অভিনয় আছে, এবং সেটা পাবলিক নিয়ে নেয়, এটা আমার সৌভাগ্য। শুধু আমার সৌভাগ্য নয়, আমার বাড়তি পাওনা। এবং আমার জনগণ জনার্দন, তাদেরকে আমার অসংখ্য প্রণাম, আমাকে আশীর্বাদ করেছে। তো ওখানে আমার অনেকগুলো সিন ছিল, তার মধ্যে আমার একটা ডায়লগ ছিল স্টার্টিং পিরিয়ডে একটা ক্লাইম্যাক্স মার্ডারের সিন ছিল। ওখানে আমার ডায়লগ ছিল, খবর পাক্কা গুরু। আরে হ্যাঁ হ্যাঁ, খবর পাক্কা। অচিন্ত মাস্টার কলকাতা থেকে এই ট্রেনেই ফিরছে। আরে তুমি চিন্তা করছো কেন? চিন্তা করো না, মালটা আসছে, অপেক্ষা করো। আরে অপেক্ষা করো না। আরে গুরু রাখো রাখো, ফোনে কথা হচ্ছে তখন, রাখো রাখো রাখো। অচিন্ত মাস্টার এসে গেছে। আরে স্যার কেমন আছেন স্যার? ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, তুমি তো আমার ছাত্র। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, প্রণাম করছি। সেই মুহূর্তে তখন আমি স্যারকে প্রণাম করলাম, কিন্তু আমি শুরুটা করলাম নেগেটিভ দিয়ে। এই নেগেটিভ থেকে স্যার বলে আরে স্যার চিনতে পারছেন না আমি আপনার সেই ছাত্র? স্যার ভালো আছেন? এই বলে আমার একটা নেগেটিভ দিয়ে অনেক কিছু ব্যাপার ছিল তার মধ্যে। তো এইটুকুই শোনাতে পারলাম, মানে ডায়লগটা আর কি। তো আরো অনেক পার্ট আছে, অনেক কিছু শোনাতে পারবো, কিন্তু এত সময় তো অন ক্যামেরা। বলছি, এই যে ছোট্ট একটুখানি উনি পার্ট শোনালেন, মানে কতগুলো গলার, চোখের, অভিনয়ের, বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন থেকে শুরু করে এত কিছু দিয়ে তিনি দর্শকদের অন্তরে পৌঁছে যান, তারা নমুনা মাত্র আমরা দেখলাম। অবশ্যই যারা তাকে যাত্রায় মঞ্চে দেখেছেন, সিনেমার পর্দায় দেখেছেন, বা নাটকের আসরে দেখেছেন, তাকে চেনেন। কিন্তু যারা এখনও চিনতে পারেননি, এই স্বয়ং সেই জিতু দাস, যার সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য আজকে বিটু বাংলায় আমি এভিগ্রামের আমার হয়েছে, এবং তাকে আমরা পেয়েছি, আমরা ধন্য। শুনে নেবো তার আর একটা কিছু নমুনা, যেটা আমার দর্শক খুশি আনন্দ পাবে। মানে যাত্রারই, হ্যাঁ, ডায়লগ তো সব মনে থাকে না, যেটা আপনার খুব মন কেড়েছে বা মনে আছে সেটা বলুন। হ্যাঁ, একটা সিন ছিল আমাদের, একটা ছুরি মারার সিন ছিল, মার্ডারের সিন ছিল। তো এক ভদ্রমহিলা ছিলেন, মানে ওনার হাজবেন্ডকে আমরা মার্ডার করছি, মানে আমি আর একজন ভিলেন, আমরা দুজন মিলে মার্ডার করছি। তো মার্ডার করার সময় ওনাকে জাস্ট আমি ধরে থাকবো, বাম হাত দিয়ে ধরে থাকবো, আর একজন মার্ডার করছে, আর আমি বুকে হাত দিয়ে পা দিয়ে রেখে দিয়েছি, চেপে ধরে রেখেছি। তো ওখানে একটা ডায়লগ ছিল, মানে আরেকজন যিনি ভিলেন ছিলেন ওনার একটা ডায়লগ ছিল, উনি বলছেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে কথা। আরে গুরু সালা, আবে সালা কথা বলবি আর কথা বলবি সালা, তোকে এখানেই ছেড়ে দেবো সালা, এখানেই ছেড়ে দেবো। আবে সালি তুই নড়ছিস কেন সালি, চুপ চুপ সালি বলে আমরা ওকে মারছি। তো এই ব্যাপারগুলো থাকে যাত্রায়। তো এইটা আমার একটা স্মৃতি, এটা আমার একটা স্মৃতি। তো আমি যতগুলো সিন করেছিলাম আমার গায়ে কাঁটা দেয়, মানে তখন তো একটা অন্য মোশনে থাকি, অন্য একটা জগতে থাকি। সামনে যখন এত জনগণকে দেখতে পাই, এত পাবলিককে দেখতে পাই না, তখন ভেতরে একটা আলাদাই অনুভূতি তৈরি হয়, তখন সত্তা জেগে ওঠে, তখন আর নিজে থাকি না, একদম ওই ক্যারেক্টারে ঢুকে যাই। যেমন এই বছর ধরুন আমি যাত্রাটা করছি নতুন সূর্য আলো দাও, এখানে আমার ক্যারেক্টার নাম হচ্ছে রকি। আমি এখন কিন্তু রকি, আমি জিতু নই, আমি অল টাইম কিন্তু আমি 24টা ঘন্টা নিজেকে রকি ভাবছি। বেশ, কারণ আমাকে সেই চরিত্রটা ভাবতে হচ্ছে, কারণ আমাকে তো 9টা মাস আমাকে ওই রকি হয়ে থাকতে। ঠিক, এই যে ফিলিংস, এই যে ওনার যাপন করবার যে একটা ভঙ্গিমা, বা সত্যি রসদ বলুন, সূত্র বলুন, এটাই কিন্তু অভিনেতাদের মূল চাবিকাঠি। 9 মাস উনি রকি হয়েই থাকতে চাইছেন। তার এখন থেকে তার চলা, হাঁটা, ভাবনা, কথা বলা, তাকানো, রকি হয়ে নিজেকে রিপ্রেজেন্ট করবার ট্রেন করছেন, নিজেকে তৈরি করছেন। চলচ্চিত্র নিয়ে, হ্যাঁ চলচ্চিত্র নিয়ে কি বলবো বলো, এই মঞ্চ ছেড়ে পর্দায় ঢোকার
টেন্ডেন্সি হোক, ভালোবাসা হোক আর প্রাপ্তি হোক, কিভাবে এই মেলবন্ধনটা ঘটলো? হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমার একটু বলতে হবে, আমাকে একটা কথা বললেই আমি ওটা সেটাই শুনবো, আমার দর্শক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বিষয়টা হচ্ছে আমার শুরুটাই হয়েছিল মডেলিং থেকে। আচ্ছা, আমার শুরুটাই হয়েছিল মডেলিং থেকে। এই মডেলিং থেকে আমি অনেক কিছু পেয়েছি। আমি বেস্ট মিস্টার কলকাতা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছি এবং একটা চেকও পেয়েছিলাম। পরপর আমি অনেক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছি এবং মডেলিং থেকে তারপরে আমি টালিগঞ্জে বিভিন্নভাবে স্ট্রাগল করতে করতে পরপর কিছু সিরিয়ালের আমি চান্স পাই। সেটা কি নিজেকে জোগাড় করতে, নিজেকেই করতে হয়েছে? এটা খুব সুন্দর একটা প্রশ্ন করলেন। অন ক্যামেরা আমি বলছি, এটা আমার খুব বলার দরকার। অন ক্যামেরা বলছি, অনেকে ভাবেন আমার ব্যাকগ্রাউন্ডে আমার বাবা আছেন, আমার ব্যাকগ্রাউন্ডে আমার মা আছেন, তাদের ইন্সপায়ার হয়ে তারা সাপোর্ট দিয়ে অভিনয় জগতে প্রবেশ করছে। না, আমার কিছু করা লাগবে না, আমার তো আছে, উনি করে দেবেন। সেটা আসলে ঘটনা নয়। কিন্তু না, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি এমনই একটা ইন্ডাস্ট্রি না, এই ইন্ডাস্ট্রি না বাবাকে চেনে না মাকে চেনে। নিজেকে লড়াই করে জায়গাটা যেতে হবে এবং দিনের শেষে গিয়ে ট্যালেন্টটা কিন্তু আপনাকেই দেখাতে হবে। আপনার যদি ট্যালেন্ট না থাকে না, কেউ আপনাকে বুঝবে না। একদম সত্যি। আর আমার ফ্যামিলির মধ্যে, টোটাল ফ্যামিলি, আমার ফ্যামিলির মধ্যে আমাদের অভিনয় জগতে কিন্তু কেউ নেই। সুতরাং নতুন ইয়াং জেনারেশন নতুন ভাবে এই ঢুকতে গিয়ে আপনাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক সাধনা করতে হয়েছে, অনেক ত্যাগও করতে হয়েছে। আমার আজও আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে না, আমার পরিবার না, আজও পরিবার পেশাটার জন্য। হ্যাঁ, আমি চাকরি কেন করলাম না, প্রশ্ন একটাই। আমি অন ক্যামেরা বলছি, আমি চাকরি কেন করলাম না। মানে এখন তাদের কাছে আপনি চাকরিজীবী হন, এটা তারা চান, কিন্তু আপনার নিজের সত্তাকে আপনি যে বই প্রকাশ করছেন বা যাপন করছেন নিজের মধ্যে, তারা কিন্তু সেটা দেখে আনন্দিত হচ্ছে, গর্ব করছে, খুশি হয় না। দেখছি আমার ছেলেকে সারা পশ্চিমবঙ্গে, সারা ইন্ডাস্ট্রিতে খুব চিনতে জেনেছে এবং ওর জন্য আমাদেরও সুনাম হচ্ছে। কেউ এসে বলছে, দাদা বাবুকে দেখলাম, বা কাকিমা দেখলাম দাদাকে। এই ব্যাপার, কিন্তু তারা কোথাও গিয়ে একটা না, আমার ছেলেটা চাকরি করলে ভালো হতো, একটা অভাব রয়ে গেছে। আসলে বাবা মার অনেক রকম চাহিদা থাকে, একটা তো জীবন, সব চাহিদা পূরণ করা সম্ভব নয়। আমরা সাংবাদিকতা করি, আমার বাবা মনে করতো আমার ছেলে পুলিশ অফিসার হোক, আমার ছেলে মাস্টার হোক, রেল চাকরি করুক বা বাইরে বিদেশে যাক, একটা পেশাকে নিয়ে তো ভালোবেসে থাকতে হবে। সুতরাং তিনি যেটা তার অন্তঃসত্ত্বা চেয়েছেন, সেটাকে তিনি সুন্দরভাবে সাধনা করে সেই জায়গায় পৌঁছেছেন। বাবা আমার একটু দুঃখ থাকুক না, পয়সা তো শেষ কথা নয়, জীবনে সুনামের সঙ্গে বেঁচে থাকাই বোধহয় সেরা পাওনা। এক্স্যাক্টলি। তো এইভাবে মানে অ্যাকচুয়ালি দোষটা বাবা মায়ের নয়, একদম না, তাদেরও তো কিছু চাওয়া থাকে। হ্যাঁ, আমরা হয়তো ভুল বুঝি। আমরা যেমন আমাদের জিনিসটাকে পাওয়ার জন্য যে বাবা মা চাইছে যে আমার কথাটা শুনতো, তো সেই জায়গা থেকে আমি ওনাদেরকে দোষ। কিন্তু আমার সেদিন এই জিতুকে আমরা পেতাম না। হয়তো আপনি যদি চাকরি ঢুকে যেতেন কোনো কারণে, তাহলে আপনার সঙ্গে হয়তো এই জায়গায় আমার বসা হতো না। এটা অনেক প্রতিভায় ভাবে পেতেন না। তো এইভাবে হয়তো আমারও সৌভাগ্য হতো না যে আপনাদের মতো এত ভালো মানুষের সান্নিধ্যে এসে ইন্টারভিউ দেওয়ার, বিটু বাংলার সামনে বসার। তো সেই জায়গাটা আমি পেয়েছি। এবার এইভাবে মডেলিং থেকে সিরিয়ালে আসা, সিরিয়াল থেকে আস্তে আস্তে বিভিন্ন ছবিতে কাজ করা, অনেক ছবিতেই কাজ করেছি, অনেক ছবি। কয়েকটা ছবির নাম বলুন। যেমন আমি করেছি নষ্ট মেয়ের স্পষ্ট কথা, খুব হিট ছবি। আচ্ছা, ডিরেক্টেড বাই রণজয় নিয়োগী পরিচালিত ছবি। ইগো একটা ছবি করেছিলাম, এবং আরো অনেক ছবি আছে আমার। হিন্দি কোনো, আমি এই মুহূর্তে হিন্দি কোনো কাজ করিনি, কিন্তু আমার একটা কথা চলছে, সম্ভবত এটা আপনার নেটফ্লিক্সের একটা ওয়েব সিরিজের কথা চলছে। আমি এখনো পর্যন্ত বাংলাটাকেই ভালোবাসি, আমি বাঙালি হিসেবে বাংলা অভিনয়টাকে নিয়ে আমি চর্চা করছি। কারণ আমরা যে কোনো সময় হিন্দি কাজ করতেই পারি, অফার আছে আমার কাছে, ভোজপুরির অফার আছে, জায়গাটা সেটা এখন পূরণ করি। হ্যাঁ, আমি তো এখানে এখনো স্যাটিসফাইড নই, আমি এই জায়গাটা স্যাটিসফাইড হই, তারপরে তো আমি ওই জায়গাটা। হ্যাঁ, আমার জন্য তো মুম্বাই খোলাই আছে, আমি যে কোনো সময় ফ্লাইট ধরবো, মুম্বাই চলে যাব। তো আমার সেখানে গিয়ে তো রাস্তা তৈরি করার কিছু নেই, আমি যাবো, ভাই আমি অভিনেতা, স্টাবলিশড অভিনেতা, আমাকে কাজ দিন, কাজ পেয়ে। এবার আর একটা প্রশ্ন আপনার কাছে, মানে এতগুলো স্ট্রাগল টপকে আজকের আপনি মানে ঝলমলে রঙিন মঞ্চে আপনি নিজের প্রতিভাকে বিকাশ করছেন।
দুটো প্রশ্ন থাকবে। প্রথম কথা, এই প্রজন্ম এখনকার যে ছেলেমেয়েরা মোবাইল যুগে নিজেদেরকে ডুবিয়ে রাখে, তারা এই পেশা থেকে চট করে আসবার চেষ্টা করে না বা ভাবতে চায় না, তারা যেন তাদের দিশাহারা হয়ে যাচ্ছে। তাদের কাছে আপনার কি একটা মেসেজ থাকবে? অবশ্যই থাকবে। যদি কেউ এরকম পেশাকে ভালোবেসে আসতে চায়, কিভাবে তারা এই পেশায় ঢুকতে পারে, একটা যদি ক্লু বা তাদের হাতে। অবশ্যই বলবো। বিষয়টা হচ্ছে এখন আমরা হয়ে গেছি ফোনোমেনিয়া হয়ে গেছে। আমরা কেউ ফোন ছাড়া চলতে পারি না। কিন্তু ফোনের মধ্যে আমাদের নেগেটিভ পজিটিভ দুটো সাইন আছে। যেমন আমি 24 ঘন্টা পজিটিভ সাইনটা দেখি, আবার আমার মধ্যে কেউ একজন নেগেটিভ সাইনটা দেখছে, তো সে নেগেটিভিটি তৈরি হচ্ছে। এবার আমরা যেহেতু অভিনেতা, আমি অভিনয়টা নিয়েই কথা বলবো। আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এই পেশায় আসার জন্য। এই পেশা মানে শুধু সিনেমা সিরিয়াল নয়, নাটক, সিনেমা, সিরিয়াল, যাত্রা। একদম। আর যাত্রা হচ্ছে আমাদের শেষ মঞ্চ, এবং সেখানে কোনো ফাঁকি চলে না। এই যারা সিনেমা করে, থিয়েটার করে, হয়তো পর্দা পড়ে বা ক্যামেরায় কাট করা যায়, মিক্সিং করা যায়, এডিটিং করা যায়, কিন্তু ওখানে ওপেন মঞ্চ, অভিনয়ের কোনো ফাঁকি না। একদম দর্শকদের সামনে নিজেকে, নিজের প্রতিভাকে পুরোপুরি, একটা ভুল হলেও লোকে সেখানে ধরে ফেলবে। নো কাট, একটা ডায়লগ, একটা এক্সপ্রেশন, আবার যদি ভালো হয় হাততালিও তারা কম দিতে ছাড়ে। নিশ্চয়। এবং সব থেকে বড় কথা, আমাদের অন ক্যামেরা কাজের সময় ডিরেক্টর সিন হচ্ছে না, কেটে দিয়ে চলুন আপনাকে রিটেক করা যাবে, কিন্তু ওখানে তো কোনো রিটেক চলে না। যারা নতুন, যারা অভিনয় পেশায় আসতে চাইছো বা চাইছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা আছো অভিনয় করতে চাইছো, প্রথমে অভিনয়টাকে ভালোবাসতে হবে। অর্থ দেখে কেউ অভিনয় করতে আসবেন না, প্রথমেই বলি। ঠিক। অর্থ দিয়ে কিন্তু অভিনয় সাধনা হয় না। আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে অনেক প্ল্যাটফর্ম আছে, চলে যান। দয়া করে অভিনয় পেশায় আসবেন না। আর অভিনয় পেশায় এসে টাকা আর্ন করতে চাইলে আগে নিজেকে তৈরি করুন, নিজের সত্তাকে নিংড়ে দিতে হবে। আগে নিজেকে তৈরি করুন, অভিনয়টা করুন, যাতে আপনার অভিনয় দেখে সেই প্রডিউসার বা সেই প্রোডাকশন বা সেই কোম্পানি আপনাকে বলে, স্যার কি অভিনয়টা করলেন, আপনাকে আমি পেমেন্ট দেবো। একদম, আপনাকে জায়গা দেবো। হ্যাঁ, আপনাকে আমি আমার সঙ্গে রাখবো। আপনি কাজ করার আগে বলবেন না যে আমাকে 2000 টাকা দিন, 5000 টাকা দিন। আপনাকে নিজেকে প্রমাণ করুন, এটা প্রমাণ করার জায়গা। আমি যদি প্রমাণ করতে না পারি, আমি জিতু নই। আর যদি আমি কাজ দিতে না পারি, আপনিই বলবেন জিতু দা আপনারা পাচ্ছেন না, আপনি আসুন। ঠিক, একদম পরিষ্কার, কথায় কোনো মান নেই। তো নিজেকে ভীষণভাবে তৈরি করতে হবে, সাধনা করতে হবে। সেটা ওই মোবাইল যদি বলি, মোবাইল দেখে অভিনয় শেখা যায়, আয়নার সামনে অভিনয় দেখা যায়, একদমই। ছোটদের নাটক দেখে অভিনয় করা যায়, তার সঙ্গে প্রোনাউন্সিয়েশনটা খুব দারুণ কথা বললেন। প্রোনাউন্সিয়েশনটা প্রচন্ড দরকার, কারণ এখন দেখেছি যারা, মানে আমি জানি না, অনেকেই সিরিয়ালে, ছবিতে কাজ করছেন, যখন অভিনয় করতে যায় উচ্চারণ করে, মানে খুব রাগও হয়, মাথাটা গরমও হয়, কিন্তু বলতে পারি না, অভিমানও হয় যে কি করে অভিনয়টা করতে এলো বা কি করে জায়গাটা পেলো, পেশাটাকে বদনাম করছে। তো প্লিজ দয়া করে আপনারা ভাষা উচ্চারণটা শিখুন, অন্তত ভাষা উচ্চারণটা শিখুন, প্রোনাউন্সিয়েশনটা শিখুন। অন্তত সেটা না করতে পারলে অন্তত ভালো গ্রামাটিক্যাল বই পড়ুন, ভালো গ্রামার পড়ুন। মানে ছোটবেলার ক্লাস 5-6 আমরা পড়তাম যে গ্রামার, মোটা গ্রামার, আজও মনে পড়ে। ওই গ্রামারে সুন্দর করে উচ্চারণটা পড়ার লেখা রয়েছে, ওটা পড়লেও কিছুটা আপনারা তৈরি হতে পারবেন। এবার সেই জায়গা থেকে আপনারা যারা অভিনয় করতে আসতে চাইছেন, আসুন। অভিনয় কারোর বাধা নেই, কিন্তু তৈরি হয়ে আসুন। তৈরি হলা জায়গা, ওপেন মঞ্চ আছে। আমরা সাদর আমন্ত্রণ রইল, আমাদের সাদর আমন্ত্রণ রইল অভিনয়ের জন্য, বিশেষ করে যাত্রা মঞ্চ ওপেন রইল। যারা যাত্রায় অভিনয় করতে চাইছেন, নতুন প্রজন্ম, অন ক্যামেরার সামনে বলেছি, বিটু বাংলার মাধ্যমে আপনারা যোগাযোগ করে আসতে পারেন। এবং প্রত্যেক বছর যাত্রা উৎসব হয়, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেখানে গিয়ে কথা বলতে পারেন। এবং প্রত্যেক বছরই অলরেডি শুরু হয়ে গেছে একটা, আমাদের 14 দিনের একটা ওয়ার্কশপ হয়, সরকার থেকে নিজে থেকে করা হয়। সেখানে 14 দিন, 10 দিন, 7 দিন আপনার ওয়ার্কশপ করানো হয়। সরকার থেকেই খাওয়া দাওয়া রাখা সমস্ত কিছু ওয়ার্কশপ করানো হয়, করিয়ে 7 দিন পর প্র্যাকটিক্যালি ওদের বাছাই করে নিয়ে 3টে গ্রুপ হয়, 3টে যাত্রার গ্রুপ হয়, 3টে যাত্রা করানো হয়, ABC করিয়ে একটা কম্পিটিশন করিয়ে ফাইনাল একটা যাত্রা হয় হলে।
এটা আপনারা একটা সুন্দর মেসেজ। হ্যাঁ, যারা অভিনয়কে ভালোবাসবেন, মানে পশ্চিমবঙ্গ সরকার যাত্রা পাড়ায় তার সরকারি খরচে এবং ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চেই এটা হয়, মানে প্রান্তিক প্রতিভাকে তারা আহ্বান জানায়। যদি আপনি সত্যি আগ্রহী হন, সেই আগ্রহ নিয়ে চলে আসবেন, খাবেন, থাকবেন, গুণী মানুষদের সান্নিধ্য পাবেন, অভিনয়কে জানতে পারবেন, হাতে কলমে প্র্যাকটিক্যাল করবার কিছু অভিজ্ঞতা অর্জন করবেন। তারপর যদি আপনার প্রতিভা থাকে, আপনি চান্স পেলে মঞ্চে উঠে যাবে। ধন্যবাদ। অভিনেতা জিতু দাসকে আমাদের বিটু বাংলার তরফ থেকে শেষ প্রশ্ন। আপনি রিসেন্ট পলাশ বৈরাগীর ঘর ছবিতে অভিনয় করেছেন। সেই ঘর ছবিতে আপনি আপনার অভিনয় নিয়ে এবং ঘর ছবির অনুভূতি, কাহিনী নিয়ে আপনি কতটা আশাবাদী? হ্যাঁ, পলাশ বৈরাগী, আগাম বলা ঠিক হবে? আমি পলাশ বৈরাগীর সম্পর্কে একটু জাস্ট বলি। পলাশ বৈরাগী আমার খুব কাছের একজন মানুষ, প্রিয় একজন মানুষ। পলাশ বৈরাগীর আমার এটা নিয়ে সেকেন্ড কাজ হলো। পলাশ বৈরাগীর আমাকে হঠাৎ করে বলে, জিতু আমি একটা ছবি করছি ঘর, ওখানে এরকম নেগেটিভ প্লে করতে হবে, ক্যারেক্টার করতে হবে। নিশ্চয়ই করবো, কেন করবো। তো ফার্স্ট আমরা অনেক দিনের শুটিং হয়ে গেছে, একটা সিন কালকের অভিজ্ঞতাটাই বলি আর কি। আমি পরে তাদের জার্নিটা হচ্ছে, বললাম আপনাকে, সরকার থেকে একটা বড় উদ্যোগ, মানে এই প্রতিভাগুলোকে যারা পথ পাচ্ছে না, দিশেহারা প্রতিভাকে ধরুন আজকে একটা ছেলে বা মেয়ে দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করছে, ধরুন ফিল্ম ইন্ডাস্ট্রি, ওইটাও জানে না, এটা ভুল হয়ে, বেসিক্যালি তো এরা ভুল পথে যায়, গিয়ে মাঝপথে গিয়ে। ভালো প্রশ্ন এলাম আমরা, ভুল পথে যাওয়া মানে সবাই বাবা মায়ের কাছে ধারণা আছে সিনেমা, থিয়েটার বা যাত্রা মানে একটা নোংরা লাইন, বা যেখানে সবই গেলে হয়তো ঠিক নিজের মানসিকতা চরিত্র ঠিক থাকে না, তাই স্বেচ্ছা সবাই পাঠায় না, যেটা আপনার বাবাও পর্যন্ত এখন ফিল করেছে, মানে বলে আর কি। কিন্তু তাই অনেকে ভরসা করে আসতে চায় না। কিন্তু না, অভিনয়ে দক্ষতা, প্রতিভা সবার ভেতরে আছে। এখনকার প্রজন্ম দিশেহারা, নানা কাজে জড়িয়ে থাকতে চায়। মোবাইলে নিজের রিলস বানাচ্ছে নিজেরা, নিজের মতো করে অ্যাক্টিং করে তারা ছাড়ছে। সেই প্রতিভা নিয়ে যদি একটা মঞ্চে পরীক্ষা দিয়ে জায়গা পেয়ে যায়, খুব সুন্দর, খুব সুন্দর, তাহলে তারা তো জীবনের লাইফে দাঁড়িয়ে যাবে। এবং আরো একটা বিষয় হচ্ছে কি, ধরুন একটা যেমন অভিজ্ঞতা বলি, একটা কাজ শুটিং করতে গেছে, তুমি তো অভিনয়টা করতে গেছো, তা মন দিয়ে অভিনয়টাকে ভাবতে হবে, কল্পনা করতে হবে, তবেই তো আমি ক্যামেরার সামনে বা মঞ্চে অভিনয়টা ভালো করে করতে। কিন্তু এখনকার প্রজন্ম কি করছে, না আমি রিলস করব, এই রিলস করতে করতে গিয়ে কাজের ফাঁকে গিয়ে আলটিমেটলি যখন সে ফাইনাল কাজটা করতে যাচ্ছে, কাজটা আসছে না। তো এই বিষয়টা নতুন প্রজন্মকে ভাবতে হবে, তোমরা কাজে মন দাও, যে আমি ডেডিকেটেড হতে হবে, আমাকে আমি এই কাজটা রিয়েলিটিটাকে ফিল করতে হবে, যে রিয়েল লাইফটাকে ফিল করতে হবে, তবে অভিনয়টা হবে, না হলে অভিনয় নয়। আর রিলসটা হচ্ছে কাকে দিয়ে, সেই শিল্পীরা, পুরোনো গান, পুরোনো সিনেমা, আজকে সেটাকে নিয়ে তোমরা লিপ সিং করছো, ওটা অভিনয় নয়, ওটা তুমি একটা সুন্দর অভিনয়কে তাকে তুমি ব্যঙ্গ বিদ্রুপ করছো, একদম সেটাই জাস্ট বলতে চাইছি, এটা তোমরা শিল্পীদেরকে অপমান করছো। তো এটা করতেই পারো, তোমরা স্বাধীনতা আছে, কিন্তু অভিনয় যদি করতে হয় তাহলে অভিনয়ের মতো মানসিকতা নিয়ে এখানে আসতে হবে। এবং যাত্রায় যেটা হয়, প্রত্যেক বছর যে আমি নিজেও ওয়ার্কশপটা করেছি, আমি নিজেও 14 দিনের ওয়ার্কশপ করে আমি মা বিক্রির মামলা বলে একটা যাত্রা করেছিলাম, ওখানেও ভিলেন করেছিলাম। আপনাকে একটা বলেছিলাম না যে একটা মানে এমন অডিয়েন্স এসে আমাকে বলেছে যে আপনাকে জুতোটা মারতে পারিনি, মানে ভিলেনটা করে জুতোটা মারতে পারিনি। খলনায়ক হওয়ার পরম প্রাপ্তি যদি হয়, হ্যাঁ, এই জুতো মারার গল্পটা শোনা। মানে আজও চিতপুরে গেলে, হলের সামনে গেলে শুনতে হয়, দাদা সত্যি আপনাকে সেদিন জুতোটা মারতে পারতাম যদি ফাঁকা মাঠে হতো, হলের মধ্যে তো ওটা করা যায় না, একটা রেস্ট্রিকশন থাকে, ছুটতে পারিনি। এটা একটা আমার জীবনে বড় প্রাপ্তি বলতে পারি, অভিনেতাদের বড় প্রাপ্তি। তো অভিনয় করতে গেলে, বিশেষ করে যাত্রা করতে গেলে, প্রত্যেক বছর পেপারে অ্যাড দেওয়া হয়, পেপারে অ্যাড বেরোয়, ওখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকে। অলরেডি এবছর শুরু হয়ে গেছে, আর এবছর আর হবে না, আগামী বছরের জন্য। তো যাত্রা মঞ্চ কিন্তু সবার জন্য খোলা, শুধু আসতে হবে, যোগাযোগ করতে হবে, একটু জাস্ট যোগাযোগ করে নিজেকে প্রস্তুতি পর্ব নিতে হবে, নিয়ে মঞ্চে উঠতে পারলেই তুমি অভিনেতা। আর এবারে আপনার শেষ প্রশ্ন আমরা যাব, মানে প্রচুর
ইন্ডাস্ট্রি বা যাত্রা ম্যানেজার আপনাকে আপনার মতো করে কাছে পেতে চায়, আপনারও পছন্দ অপছন্দ কিছু বইয়ের বাছাই, দলের অভিনেতাদের সঙ্গে একটা কয়েকটাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট এবং প্রাপ্তিযোগ, আলটিমেট বছরের শেষে হোক যে কন্ট্যাক্ট যোগ প্রাপ্তি যোগের পাল্লা ভারীটাও মেপে আপনারা দেখেন, আপনি কোনটাকে বেশি মানে সফিস্টিকেট বোধ করেন? অর্থ, দল, না সত্যি সত্যি অভিনয়? দেখুন, প্রথমত আমি একজন শিল্পী, আমার প্রথম মাথা রাখতে হবে আমার শিল্প সত্তা। ঠিক, আমি প্রথমে যদি ভেবে নিই যে আমি টাকা ইনকাম করতে যাচ্ছি, তাহলে আমার কিন্তু সত্তাটা থাকলো না, আমার অভিনয়ের যে সত্তাটা সেটা আমার কোথাও হারিয়ে যাবে। আমাকে ভাবতে হবে এটা আমার প্রফেশন, এটা আমার পেশা, পেশা প্লাস নেশা, নেশা থেকেই তো পেশার জন্ম হয়। ঠিক, আর পেশা না থাকলেও তো নিজে থাকবো না, কারণ আমাকে বাঁচতে গেলে খেতে হবে, চলতে হবে, তার জন্য একটা মিনিমাম অর্থের প্রয়োজন, তো সেটাও আমাকে এখান থেকে আর্নিং করতে হবে। তার জন্য প্রথমে কি করতে হবে, আমাকে কাজটা মন দিয়ে করতে হবে, তাহলে আমার দুটো ব্যালেন্স তৈরি হলো। তাহলে আমি যখন কাজটা করতে যাচ্ছি আমার মাথার মধ্যে রয়েছে কিন্তু যে আমি ভালোভাবে কাজটা করতে পারলে ওখান থেকে অর্থটা পাবো, তাহলে আমার ব্যালেন্সটা তৈরি হয়ে গেল। তাহলে আমাকে দুটো জিনিসকে ব্যালেন্স করে আমায় কাজটা করতে যেতে হচ্ছে। আমি যদি বাড়ি থেকে বেরিয়ে ভাবি না আমি তো ইনকাম করতে যাচ্ছি, আমি আরে কাজ করবো টাকা নিয়ে চলে আসবো, না, আমি অভিনয় করতে যাচ্ছি, আজ আমি টাকা পেতেও পারি নাও পেতে পারি, এটাও মাথায় রাখতে হবে। তথাপি আমি যাত্রা এসে যেটা পেয়েছি, মানে আমি সিরিয়াল সিনেমাতে একদম প্রমিনেন্টলি আমি কাজ করছি, পেমেন্ট পাচ্ছি, সব ঠিক আছে, কিন্তু এখানে যাত্রায় এসে আমি যেটা পেয়েছি, সিনেমা সিরিয়াল আমাকে পরিচিতি বাড়িয়েছে, আমাকে মানুষের কাছে পৌঁছেছে। হ্যাঁ, জিতু হওয়ার জন্য আমাকে আমার সিনেমা সিরিয়ালই আমাকে সাহায্য করেছে, যাত্রা করেনি। আর যাত্রা আমাকে তখনই অ্যাকসেপ্ট করেছে, আমাকে এখান থেকে জিতু বানানো হয়েছে, তাই আমাকে ওখানে ছবিটা ওখানে প্রমোট করতে পেরেছি। এবং প্রমোট করার পরে ওখান থেকে গিয়ে মাঠে ময়দানে গিয়ে আমি দর্শককে আমার আপন করতে পেরেছি, তাই আমাকে যাত্রা এখনো ধরে রেখেছে, নাহলে আমাকে যাত্রা কবে পুকুরে ডুবিয়ে দিত। মানে আজকের এই বিটু বাংলা স্টুডিওতে একান্ত আলাপচারিতায় প্রখ্যাত অভিনেতা, মানে আমার খুব প্রিয় অভিনেতা জিতু দাস ওরফে খলনায়ক, অনেকগুলো খোল্লা আলোচনা তিনি করে জানালেন, মানে কিভাবে একটা অভিনেতার জীবন, কিভাবে ওলট পালট, উত্থান পতন, ভালোবাসা, মন্দ লাগা, ঘৃণা এবং চাওয়া পাওয়া একটা সুন্দর ব্যালেন্সে তৈরি হয়, তার একটা খোল্লা আলোচনা তার কাছ থেকে শুনলাম। এবারে যেটা আমাদের শেষ প্রশ্ন, ডিরেক্টর সাহেব বললেন আপনি সদ্য একটা সিনেমা আপনার প্রকাশ হতে চলেছে, সেই সিনেমার অনুভূতি? হ্যাঁ, ছবিটি হচ্ছে পলাশ বৈরাগী পরিচালিত ঘর ছবি। এই ঘর ছবিটি হচ্ছে ফুল কমার্শিয়াল একটি ছবি, যেখানে আমি ফুল নেগেটিভ রোল প্লে করছি। আমাদের গতকাল লাস্ট ডে শুটিং কমপ্লিট হয়েছে। হ্যাঁ, বৃষ্টির মধ্যে, মানে এটা একটা খুব দারুণ হাসির জায়গা, মানে বৃষ্টির মধ্যে শুটিং করেছি, মানে আউটডোরে হয়েছে, ঝিরঝির বৃষ্টি হচ্ছে, কাজ করলাম, এই করলাম, কিন্তু কলকাতা ভেসে গেছে হাঁটু পর্যন্ত, মানে প্রায় কোমর পর্যন্ত জলে নেমে। বাড়তি পাও না সিনেমার জন্য? অবশ্যই বাড়তি পাও, মানে এটা তো সবসময় হয় না, না 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 অবশ্যই বাড়তি পাও না, মানে প্রত্যেকটা আর্টিস্ট, আমি একা বলবো না, এবং ডিওপি অনেক কষ্ট করে উনি কালকে কাজটা করেছেন, ছাতা ধরিয়ে, কারণ ক্যামেরা না বাঁচালে তো আমরা বাঁচবো না। হ্যাঁ, তো সেই জায়গাটা কাজটা হয়েছে খুব হই হুল্লোড় করে, মজা করে, আনন্দ করেই কাজটা হয়েছে, কিন্তু সবাই আমরা ভিজে ভিজে কাজ করেছি, মেকআপ গুলো গলে গলে পড়ছে, তার মধ্যেও কাজটা করেছি, চুটিয়ে আনন্দ করে কাজ করেছি। পলাশ বৈরাগীকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটি ছবিতে কাজ দেওয়ার জন্য। আর আমি আমার দর্শককে বলবো যে খুব শীঘ্রই আসছে আমাদের ঘর ছবি, আপনারা দেখবেন, হলে যাবেন, সিনেমাকে বাঁচিয়ে রাখুন, সিরিয়ালকে তো বাঁচিয়ে রেখেছেনই, সিনেমাকে যেমন বাঁচিয়ে রাখবেন তেমনি সঙ্গে সঙ্গে যাত্রাকেও বাঁচিয়ে রাখুন। আর অবশ্যই এইভাবেই অভিনয়কে ভালোবাসুন, অভিনয়ের সঙ্গে থাকুন, অনেকগুলো প্রতিভাগুলো মর্যাদা পাবে। নিশ্চয়ই পলাশ বৈরাগীর সিনেমা, আমরাও ছোট একটু নিশ্চয়ই আপনিও কাজ করেছেন, দীপক বাবু সম্ভবত কাজ করেছেন, খুব ভালো। পলাশ বৈরাগীকে আমাদের তরফ থেকে ধন্যবাদ, বিটু বাংলার তরফ থেকে। তো আজকে ছবিটি সাফল্যমণ্ডিত হোক এটুকুই চাইবো। আমাদের সময় কম, আমাদের সিগন্যাল পাচ্ছি। আজকের এই এতে আমরা জিতু বাবুকে পেয়ে
একান্ত আলাপচারিতা তাকে আমাদের সঙ্গে পেয়ে আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা রইল। আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আমিও থাকবো। ধন্যবাদ। আমি প্রথমত বিটু বাংলাকে আমি আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই, এবং আমাদের ডিরেক্টর বাবু দীপক বাবুকে, ভৃগু বাবুকে নমস্কার। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার। জিতু বাবু, এই বছর যাত্রায় আপনি কোন দলে আছেন এবং কোন অভিনয়টা করছেন এবং সেই যাত্রার নামটা? এবছর আমাদের পালা প্রযোজনা হচ্ছে কৃষ্ণকালী যাত্রা সংস্থা প্রযোজিত, কান্তিময় ভান্ডারী নিবেদিত, বাবলি ভট্টাচার্য রচিত নির্দেশিত কৃষ্ণকালী যাত্রা সংস্থার নতুন সূর্য আলো দাও। সুন্দর নাম। হ্যাঁ, নতুন সূর্য আলো দাও হচ্ছে এবছরের আমাদের পালা প্রযোজনা। এখানে আমি খলনায়কের ভূমিকায় অভিনয় করছি। আশা করছি আমাদের এবছরের পালা প্রযোজনা সর্বোচ্চ হিট একটা প্রযোজনা হতে চলেছে, কারণ এখনো পর্যন্ত আমাদের স্টোরি বা আমাদের গল্প নিয়ে আমরা যতটা আশাবাদী, সেই জায়গা থেকে আমি বলতে পারি এবছর আমাদের হিট পালা প্রযোজনা হতে চলেছে। মুখ্য চরিত্র কারা কারা? মুখ্য চরিত্রে এখানে আমাদের এবছর টিম ওয়ার্কটা হয়েছে থিয়েটার, সিনেমা, সিরিয়াল খ্যাত সবাইকে নিয়েই একটা প্রোডাকশন তৈরি হয়েছে। আমাদের যাকে মুখ্য চরিত্রে আমরা নিয়েছি হিরো, থিয়েটার ব্যাকগ্রাউন্ডের একটি ছেলেকে নেওয়া হয়েছে, এবং আমাদের যাকে নায়িকা নেওয়া হয়েছে থিয়েটার ব্যাকগ্রাউন্ডের। সেহেতু আমাদের টোটাল টিমওয়ার্ক যা আছে, টোটাল টিমওয়ার্কের থেকে আমরা এটুকু আশাবাদী যে আমরা দর্শককে একটা ভালো কিছু উপহার দিতে চলেছি, এবং ফুল কনফিডেন্সের সঙ্গে বলছি যে আমরা ভালো কিছু দর্শককে একটা সুন্দর একটা প্রোডাকশন উপহার দেব। 1432 বাংলার যাত্রা জগতের জন্য সুসংবাদ, নতুন সূর্য আলো দাও। এই যাত্রা পালা গান নিয়ে তারা গ্রাম বাংলা প্রতিটা দর্শকদের মনোরঞ্জন করবার জন্য মাঠে নামছে। অপেক্ষায় থাকুন, পোস্টার দেখুন, কখন আপনারা পাড়ায় যাচ্ছে এই দল। আপনারা মন খুলে কিছু সেরা অভিনেতার অভিনয় এবং যাত্রাকে উপভোগ করুন, এবং বিটু বাংলাকে ফলো রাখবেন, এবং বিটু বাংলার মাধ্যমে আমাদের সমস্ত প্রচারগুলো যাবে। আপনারা বিটু বাংলার পাশে থাকবেন। থ্যাংক ইউ, নমস্কার।